আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নিউরোট্রান্সমিটার রিলিজ পদ্ধতি। অর্থাৎ নার্ভ টার্মিনাল থেকে সাইন্যাপটিক ভেসিকল থেকে কিভাবে নিউরোট্রান্সমিটারটা বের হয়ে আসে এবং সেটা পরবর্তী নার্ভকে অ্যাক্টিভেট করে। সেক্ষেত্রে আমরা কিন্তু পুরো নিউরোট্রান্সমিশন পদ্ধতিটা একেবারে নিউরোট্রান্সমিটার সিনথেসিস, স্টোরেজ দ্যাট ইজ লোডিং, এরপরে রিলিজ আর অ্যাকশন পটেনশিয়াল এগুলো আমরা পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মলিকুলার লেভেলে, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার কিভাবে রিলিজ হয়, অর্থাৎ নিউরোট্রান্সমিটার রিলিজ মেকানিজম নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে আমরা রাফলি একটু ধারণা দেই। সেটা হচ্ছে যে আমরা যদি ধরি এটা হচ্ছে একটা প্রিসিনাপটিক নার্ভের টার্মিনাল, আর এটা হচ্ছে আর একটা নিউরন। এটাকে যদি সাইনাপস বলি তাহলে এটা প্রিসিনাপটিক টার্মিনাল, এটা হচ্ছে পোস্ট। আর এখানে আমাদের থাকে সাইন্যাপটিক ভেসিকল অর্থাৎ নিউরোট্রান্সমিটারের থলি। এখান থেকেই নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে আসবে এবং পার্টিকুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে পরে নিউরনকে অথবা ইফেক্টর অর্গানকে অ্যাক্টিভেট করবে অথবা ইনহিবিট করবে। তো এটাই হচ্ছে আমাদের রিলিজ পদ্ধতি। এখন এই রিলিজ পদ্ধতিটা মেকানিজমটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের যে ভেসিকলটা আছে, ভেসিকল নিউরোট্রান্সমিটার ভেসিকল বা সাইন্যাপটিক ভেসিকল, এই ভেসিকলটা কিন্তু আমাদের এই যে ভেরি অ্যাডজাসেন্ট টু নার্ভ টার্মিনাল এখানে থাকে। এখন কিভাবে থাকে? দেখা গেল যে আমরা যদি বলি যে এটা একটা অনেকগুলো নিউরো ভেসিকল থাকে, সাইন্যাপটিক ভেসিকল, হ্যাঁ, বিভিন্নভাবে। এখন এইটা আছে একেবারে নার্ভ টার্মিনালের কাছে, অর্থাৎ এটা হচ্ছে রেডি টু রিলিজ, রেডি টু ফিউজ। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি রেডি পুল, আর এটা রিজার্ভ আছে। হ্যাঁ, এর পরবর্তীতে যখন লাগবে অথবা এটার পরে এটা রিলিজ হবে, তাহলে বিভিন্ন পুল আকারে থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, অর্থাৎ এটাকে যদি আমরা বলি রেডি পুল, তাহলে এটাকে আমরা বলবো রিজার্ভ পুল। ওকে, রিজার্ভ পুল এভাবে থাকে। এখন আমরা নর্মালি রাফলি কি জানি যে আমাদের নার্ভ যখন এক্সাইটেড হয়, অপটিমাম লেভেলে স্টিমুলেশন হয়, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেলের উপরে স্টিমুলেশন হয়, তখন অ্যাকশন পটেনশিয়াল রিচ করে, অর্থাৎ বেসিক্যালি ডিপোলারাইজেশন কারেন্ট যখন টার্মিনালে রিচ করে, তখনই কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটার বের হয়ে আসে ফিউজ হয়ে। কিভাবে? এটাই আজকের আলোচনা। তো আমরা চলে যাচ্ছি সেই বিষয়ে। তো প্রথমে আমরা এই পদ্ধতিটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। সেটা হচ্ছে যে আমরা মূলত এটাকে 4টা ভাগে ভাগ করব। আমরা নামগুলো একটু আগে বলে ফেলি। সেটা হচ্ছে আমরা টিথারিং, তারপরে যদি আমরা বলি ডকিং, হ্যাঁ, তারপরে যদি বলি আমরা প্রাইমিং, এরপরে হচ্ছে আমাদের ফিউশন। এখন বিষয় হচ্ছে টিথারিং, ডকিং, প্রাইমিং, ফিউশন, এই টোটাল বিষয়টা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আমাদের টার্গেট মেমব্রেন, অর্থাৎ আমরা একটু আগে দেখালাম যে প্রিসিন্যাপটিক টার্মিনালে যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের সাথে সাইন্যাপটিক যে ভেসিকল, এই ভেসিকুলার মেমব্রেন ফিউজ হয়ে নিউরোট্রান্সমিটারটা বের হয়ে আসবে। তো তার আগে কি হতে হবে? সিম্পলি যদি আমরা চিন্তা করি যে আমরা কোথাও থেকে কিছু একটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে তার সাথে আগে অ্যাটাচ হতে হবে, কাছাকাছি আসতে হবে, তারপরে অ্যাটাচ হতে হবে, তারপরে একেবারে ক্লোজ হতে হবে, তারপরে ফিউজ হতে হবে। এটা জাস্ট কমন একটা বিষয়। আমরা যদি এমনিতেই একটা গাড়িতে গাড়ি পার্কিং করি, তার মানে বাইরের থেকে আগে গাড়ির পার্কিং জোনে আসতে হবে, তারপরে গেট দিয়ে ঢুকবে, তারপরে আমার যে লোকেটেড পার্কিং প্লেস সেখানে আসতে হবে, তারপরে ফাইনালি প্লেসমেন্ট হবে। তো এরকমভাবে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করছি। বেসিক্যালি এই ঘটনাটা হচ্ছে ওভারঅল যে আমরা যে সাইন্যাপটিক ভেসিকল দেখছিলাম, যেখানে নিউরোট্রান্সমিটার লোডেড ছিল, এই সাইন্যাপটিক ভেসিকলটার, হ্যাঁ, আমরা অ্যাক্টিভ জোন, যেটা একেবারে যেখানে যেই এরিয়াতে, হ্যাঁ, আমরা অ্যাক্টিভ জোন সম্পর্কে একটু বলে ফেলতে পারি। একটু আগে বলছিলাম যে এই যে প্রিসিন্যাপটিক টার্মিনাল, তাহলে এখানে যদি ভেসিকল থাকে,
তাহলে একটা পার্টিকুলার জায়গা ভেরি মাচ সেন্সিটিভ, যেখানে প্রচুর পরিমাণে স্কেফোল্ডিং প্রোটিন থাকে, টিচারিং প্রোটিন, আমাদের সাইক্লোস্কেলিটন, বিভিন্ন ধরনের প্রোটিনস ভেরি মাচ রিচ থাকে। আর অন্যতম অ্যাক্টিভ জোন বলার কারণ হলো এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল আছে। হ্যাঁ, আর এরপরে আছে আমাদের পেরি অ্যাক্টিভ জোন, যেখানে আমাদের রিসাইক্লিং হয়। ওটা ওদিকে আমাদের আজকে আলোচনার বিষয় না। তাহলে এই অ্যাক্টিভ জোনের কাছাকাছি এরা থাকে, কিন্তু এখন হচ্ছে যে অ্যাক্টিভ জোনের সাথে সম্পর্ক তৈরি করবে। হুম আমরা এমনিতেই জানি যেখানে ভেসিকল লোডিং হয়, তারপরে ভেসিকল কোথায় ফর্ম করে, আমাদের গলগি অ্যাপারেটাস থেকে আসে, এভাবে ট্রাফিকিং হয়ে কিন্তু আমাদের টুয়ার্ডস দ্য টার্মিনালের দিকে আসে। তারপরে এসে জাস্ট অ্যাক্টিভ জোনের কাছাকাছি এরা অবস্থান করে। হ্যাঁ, রেডি টু ইউজ এভাবে। তার মানে আমরা রেডি পুল বলতেছি। এরপরে রিজার্ভ পুল আছে। যখনই সিগন্যাল আসবে তখনই তাদের কার্যক্রম শুরু করবে। আমাদের স্কেলেটাল স্কেলেটনের যে বিভিন্ন প্রোটিনস গুলো আছে, অ্যাক্টিন সাইক্লোস্কেলেটন, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে। তাদের সিগন্যালের মাধ্যমে তারা এদিকে আসবে। এখন কথা হলো যে এটা অলরেডি রেডি অবস্থায় আছে, যে এখন রিলিজ হবে। তাহলে সিগন্যাল দরকার। তো সিগন্যালের সাথে সাথে এটা কিভাবে এই এই এর সাথে সম্পর্ক স্থাপন করবে? এই সম্পর্ক স্থাপনটাকে আমরা বলছি ৪ টা ভাগে ভাগ করছি। এই ভেসিকল এর সাথে সম্পর্ক স্থাপন করা এবং এর সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। অর্থাৎ আমরা বলতে পারবো যে ১ম এ ভালো লাগার সম্পর্ক, কাছাকাছি আসা, তারপরে প্রেম একেবারে ক্লোজ, তারপরে হচ্ছে ফিউশন, মিলেমিশে একাকার। এটা হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজের বেসিক কথা। তার মানে টিথারিংটা হচ্ছে লুজলি বাইন্ড অফ দ্য ভেসিকল উইথ দ্য টার্মিনাল মেমব্রেন সাম প্রোটিনস। ডকিংটা হচ্ছে ক্লোজ বাইন্ডিং, মানে অ্যাটাচমেন্ট। এটা ছিল লুজ, এটা হলো ক্লোজ। আমরা ডিটেলস প্রত্যেকটা বলবো। প্রাইমিংটা হচ্ছে যে এরা একেবারে আটকে গেছে, দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলছে। মানে দুইয়ের অধিক প্রোটিন আছে, সেটা আমরা নিয়ে আলাপ করবো। কমপ্লেক্স ফর্ম করে ফেলেছে, এবং এইটার ভেসিকলের মেমব্রেন এবং এর ভেসিকুলার মেমব্রেন একেবারে ডিরেক্টলি অ্যাটাচড হয়ে গেছে। এখন জাস্ট তারা মিলেমিশে একাকার হয়ে যাবে, অর্থাৎ ফিউজ হয়ে যাবে। এটা হচ্ছে ফিউশন। আমরা কিভাবে ধাপে ধাপে হয় সেটা নিয়ে আমরা আলাপ করি। তো আমরা চলে যাই ১ নম্বরে, টিথারিং নিয়ে কথা বলি। টিথারিংটা হচ্ছে, আমরা এটাকে বলছি লুজ কানেকশন। একেবারে লুজ কানেকশন বলতে পারি। কার সাথে কার কানেকশন? আগে বলেছি যে আমাদের সাইন্যাপটিক ভেসিকলের সাথে প্রিসাইন্যাপটিক টার্মিনাল অর্থাৎ প্লাজমা মেমব্রেনের কানেকশন। এটাকে আমরা লুজ বললাম। এছাড়া আমরা বলতে পারি এটাকে যে এটা হলো প্রি ডকিং। এখন এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। তো সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল যদি আমরা একটা মানে ফ্লোচার্ট আকারে দেখাই, যে এটা হচ্ছে আমাদের প্রিসিন্যাপটিক টার্মিনালের মেমব্রেন, যেটা আমরা জানি যে মেমব্রেন আমাদের ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এখন আমাদের রিজার্ভ পুল, সাইন্যাপটিক ভেসিকল এখানে আছে, তারপরে এখানে আছে, এখানে আছে। আমরা অ্যাক্টিভ জোন ধরে আগাবো। আমরা বোঝার জন্য যে একটা নির্দিষ্ট অংশে টোটাল অনেক দূর মনে করছি, কিন্তু আমরা ধরে নিলাম যে এটা অ্যাক্টিভ জোন নিয়ে আমরা কথা বলছি। অ্যাক্টিভ জোন আমরা সাইকেল আকারে দেখাবো, ওই জন্য এটাকে অ্যাক্টিভ জোন ধরতেছি, কারণ নিউরোট্রান্সমিটার রিলিজ ঘটনাটা ঘটে অ্যাক্টিভ জোনে। এখন আমরা বেসিক আরেকটা বিষয়ে ধারণা নিই, সেটা হচ্ছে ভেসিকল। তো ধারণা নিতে গিয়ে আগে আমরা একটু নিয়ে আলাপ করি, কিভাবে থাকে জিনিসগুলো সেটা নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল। এই অঞ্চলটা কিন্তু আমাদের যে সাইন্যাপটিক ক্লেফট অংশ বলতে পারি আমরা, এটা প্রিসিন্যাপটিক টার্মিনাল, অর্থাৎ এই অংশটা, হ্যাঁ, এই অংশটা অ্যাক্টিভ জোন, এইটাকে আমরা এটা দেখাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল। এখন অনেকগুলো ক্যালসিয়াম চ্যানেল আছে যেহেতু অ্যাক্টিভ জোন। আমাদের যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল।
সাইন্যাপটিক ভেসিকল আমরা দিলাম যে সাইন্যাপটিক ভেসিকলটা হচ্ছে এই অবস্থায়, ছোট করে আঁকলাম। এটা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল। আর সাইন্যাপটিক ভেসিকলের ভিতরে আমাদের যে কার্গো মলিকুল আছে এটাকে আমরা বলছি নিউরো ট্রান্সমিটার। এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। আমাদের টার্গেট হলো এগুলো বের হয়ে আসবে এগুলোতে। ওকে, এখন এর সাথে আর কি থাকে? তাহলে এর সাথে আমাদের এখন মূলত প্রাথমিকভাবে যেটা থাকে সেটা আমরা একটু দেখাই, যে আমাদের এখানে আছে এটা একটা প্রোটিন, যেটাকে আমরা বলছি, এটা যেহেতু ট্রান্সমেমব্রেন ফর্মে থাকে সেহেতু ট্রান্সমেমব্রেন ফর্মে দেখায়। এটার নাম হলো আমাদের সাইনাপ্টোব্রেভিন, হ্যাঁ, অথবা এটা যেহেতু বেসিক্যালি আছে এই জন্য এটাকে আমরা বলছি ভিস্নার। ওকে, এছাড়া আমাদের আছে এখানে একটা আমাদের আছে সাইনাপ্টো, এটাকে আমরা বলছি, তাহলে এটা হলো ক্যালসিয়াম চ্যানেল। আর এটা হলো, এখানে লিখি, এটা হলো আমাদের সাইনাপ্টোট্যাগমিন। এখানে লেখাটা আমার ঠিক হলো না, কারণ এখানে আরো একটা কিছু দেখাতে হবে। সো আমরা এটাকে এখানে দেখাই, এটা হচ্ছে সাইনাপ্টোট্যাগমিন, যেটাকে বলা হবে ক্যালসিয়াম সেন্সর। এরপরে আমাদের থাকে হলো আমাদের এখানে থাকে কালার আরো বেশি লাগতো, যাই হোক আমরা তাহলে এখন দেখাই ভিন্নভাবে। সেটা হলো আমাদের এখানে থাকে আমাদের এখানে থাকছে র্যাব প্রোটিন। এটাকে আমরা বলছি র্যাব প্রোটিন। র্যাব প্রোটিনের ভিতরে আমাদের আছে র্যাব 3, র্যাব 27, এরকম ধরনের র্যাব প্রোটিন আছে। র্যাব প্রোটিনের সাথে মূলত ইনিশিয়ালি আমাদের যুক্ত থাকে হচ্ছে এটা হলো জিডিপি যুক্ত থাকে, যেটা র্যাব জিডিপি, এটা ইনঅ্যাক্টিভ অবস্থা। আর এখানে আরেকটা সাবস্টেন্স অ্যাটাচ অবস্থায় থাকে, এটাকে আমরা বলছি যে গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার ফ্যাক্টর। এটা অ্যাটাচ অবস্থায় থাকে। এখন বিষয়টা হচ্ছে এই অবস্থায় তারা ছিল, এখন তাদের এই মেমব্রেনের সাথে তারা কানেকশন তৈরি করবে। তাহলে এটা প্রাথমিক অবস্থা, এখনো সেটা অ্যাক্টিভ হয় নাই, কানেকশন তৈরি করবে। কানেকশনটা কিভাবে তৈরি হবে সেটা নিয়ে আমরা আলাপ করি। তো তার আগে এখানে আর কিভাবে থাকে, এই যে ক্যালসিয়াম চ্যানেলের যে একটা প্রোট্রুডস আছে, একটা প্রসিডিংস আছে, একটা প্রসেস, এর সাথে আমাদের আরেকটা প্রোটিন যুক্ত থাকে, যে প্রোটিনকে আমরা বলছি যে এটা হলো
হুম, আগে আসলে এর সাথে যুক্ত থাকে না, যুক্ত হবে। তো আগে এইটার নামটা দেই। এটা হলো আমাদের এটার নাম হলো রিম প্রোটিন। অর্থাৎ আমাদের যে র্যাব ইন্টারচেঞ্জিং মলিকুল, হ্যাঁ? র্যাব ইন্টারচেঞ্জিং মলিকুল। এর সাথে আরেকটা ফ্যাক্টর যুক্ত থাকে প্রোটিন, হুম? যেটা আমাদের মনে করি হ্যাঁ, এর সাথে এর সংযোগ, হুম? এইটাকে আমরা বলছি যেটা হলো রিম বাইন্ডিং প্রোটিন। ওকে, সো একটা ইনিশিয়াল অবস্থা, তার মানে ভেরি ক্লিয়ার, আগে থেকে ভেরি ক্লোজ আছে, মানে রেডি পুল, রেডি সিন্যাপটিক ভেসিকল। এখন সে অংশগ্রহণ করবে এতে, তাহলে সিগন্যাল চলে আসছে অ্যাকশন পটেনশিয়ালে। এখানে আমাদের যে অ্যাক্টিন সাইক্লোস্কেলেটনের মাধ্যমে সিগন্যাল আসছে, সিগন্যাল এর কাছে চলে আসছে ভেসিকলের কাছে। ভেসিকল অলরেডি লোডেড, মানে ম্যাচিউরড ভেসিকল। এখন যখন এটা অ্যাক্টিভ হয়েছে তখনই আমাদের যে এই যে গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার ফ্যাক্টর, এই তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এই অ্যাক্টিভেট হলে কি করবে? এই যে আমাদের র্যাব প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। তাহলে র্যাব প্রোটিনকে কে অ্যাক্টিভেট করলো? আমাদের জিইএফ, অর্থাৎ গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার ফ্যাক্টর। এই কি করলো? আমাদের এই র্যাব 20, র্যাব 3, র্যাব 27, হ্যাঁ, অর্থাৎ র্যাব প্রোটিনকে অ্যাক্টিভেট করলো। অ্যাক্টিভেট করলে যেটা হবে, ইনস্ট্যান্টলি আমাদের এইখানে একটা এক্সচেঞ্জ ঘটবে। হ্যাঁ, এক্সচেঞ্জটা কি? এক্সচেঞ্জটা হচ্ছে আমাদের এখানে এই জিডিপিটা এখান থেকে সরে যাবে। জিটিপি এখান থেকে সরে গেল, দিয়ে এখানে চলে আসবে, হ্যাঁ, হচ্ছে জিটিপি। জিটিপি, তো জিটিপির আমরা একটা কালার দিই, যে এটা হলো, এখন তাহলে এটা সরে গেল, তাহলে সরাই দিয়ে আমরা এখানে লাগাই দিলাম, এটাকে আমরা বলছি জিটিপি। জিটিপি অ্যাটাচড, জিটিপি অলরেডি অ্যাটাচ হলো কার সাথে? র্যাব প্রোটিনের সাথে। অর্থাৎ এটা হলো এখন যে র্যাব জিটিপি, অর্থাৎ অ্যাক্টিভেটেড র্যাব প্রোটিন। জিটিপি যখন এর সাথে এক্সচেঞ্জ হলো, যখনই সেই নিউরো ট্রান্সমিটার ভেসিকল অর্থাৎ সাইন্যাপটিক ভেসিকলটা অ্যাক্টিভেট হলো, ম্যাচিউরড হয়েছে, সিগন্যাল আসছে, তখনই এই আমাদের এক্সচেঞ্জার ফ্যাক্টরের মাধ্যমে, হ্যাঁ, গুয়ানিন এক্সচেঞ্জ হয়ে গেল। সেটা কি হলো? জিডিপি থেকে জিডিপিতে এক্সচেঞ্জ হয়ে গেল। এক্সচেঞ্জ হওয়া মানে কনভার্সন না, ও চলে গেল, জিটিপি চলে আসলো, এই র্যাব প্রোটিন অ্যাক্টিভেট হয়ে গেল। এটা অনেকটা আমাদের যে আমরা জি প্রোটিন কাপল রিসেপ্টর পড়েছি সেরকম। তো জি প্রোটিন যেহেতু আমাদের অনেকগুলো থাকে, মানে আলফা, বিটা, গামা, বিভিন্ন ধরনের সাব ইউনিট থাকে, কিন্তু এটার কোনো সাব ইউনিট নাই, এটা হচ্ছে মনোমার। এই জন্য এই র্যাব প্রোটিনকে আমাদের বলা হয় মনোমারিক জি প্রোটিন। হ্যাঁ, মনোমারিক জি প্রোটিন, এটা অ্যাডিশনাল কথা। তাহলে এটা জি প্রোটিনের মতো আচরণ করছে, তার মানে এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট যখন হয়ে গেল তখন কি হলো? এই র্যাব প্রোটিন, জি প্রোটিন অ্যাক্টিভেটেড জি, অর্থাৎ র্যাব জিটিপি, এই এখন এই যে আমাদের এইখানে যে রিম প্রোটিন আছে, এই যে রিম প্রোটিন, হ্যাঁ, এই রিম প্রোটিন এর সাথে অ্যাটাচ হয়ে গেল। রিম প্রোটিন এর সাথে অ্যাটাচ হয়ে গেল। রিম প্রোটিন আগের সাথে কার সাথে অ্যাটাচ ছিল? আমাদের ক্যালসিয়াম চ্যানেলের সাথে অ্যাটাচ ছিল। আর ক্যালসিয়াম চ্যানেলের সাথে যখন অ্যাটাচ ছিল তখন কিন্তু এর সাথে অ্যাটাচ ছিল না। এখন অ্যাটাচমেন্ট হলো, হওয়ার পর এই অ্যাটাচমেন্টটাকে আরো দৃঢ় করছে হচ্ছে আমাদের রিম
বিপি অর্থাৎ আমাদের যে রিম বাইন্ডিং প্রোটিন। আর রিমটা কি বলেছিলাম যে রিম হচ্ছে র্যাব ইন্টারচেঞ্জিং মলিকুল। হ্যাঁ, তাহলে এই যে রিম প্রোটিন কি করলো, এই রিম প্রোটিনটা আমাদের র্যাব প্রোটিনের সাথে ডিরেক্টলি কানেক্ট হয়ে গেল। আর এখানে এই রিম বিপিটা এই কানেকশনটাকে আরো দৃঢ় করলো, কারণ এর সরাসরি ক্যালসিয়াম চ্যানেল এবং রিম প্রোটিনের সাথে বাইন্ডিং আছে, এটাকে দৃঢ় করলো। এই অ্যাক্টিভ জোনে এইগুলাতে যেহেতু অ্যাক্টিভ জোন, এখানে প্রচুর পরিমাণে সাইটোম্যাট্রিক্স থাকে অনেকগুলো, তাহলে সেগুলো এখন এই বন্ধনটাকে আরো দৃঢ় করবে, এটাকে আরো আরো এর সাথে কিছু গিয়ে কন্ট্রিবিউট করবে। তো কারা কারা কন্ট্রিবিউট করা শুরু করবে, তাদেরকে আমরা বলছি স্কেপ ফোল্ডিং প্রোটিন। আমাদের রিম প্রোটিন কিন্তু স্কেপ ফোল্ডিং প্রোটিন, যেহেতু স্ট্রাকচারাল একটা সম্পর্ক তৈরি করছে সে। এছাড়াও আমাদের এখানে আছে, আমরা কিছু প্রোটিনের নাম লিখতে পারি, যেমন আছে পিকোলো, যেমন আমাদের আছে ব্যাসন, আমাদের আছে সিএএসকে। এ ধরনের স্ক্যাফোল্ডিং প্রোটিন গুলো এই সাইটোমেট্রিক্স রিজনে এদের কি বন্ধনগুলোকে আরো দৃঢ় করে। বিশেষ করে এই যে আমাদের বেসন প্রোটিনটা, এইটার অর্গানাইজার হিসাবে কাজ করে। এখন এটাকে অর্গানাইজ ওয়েতে নিয়ে আসবে। তার মানে এখন কি অবস্থা হয়েছে, জাস্ট একটা লুজ কানেকশন তৈরি হয়েছে। এখন নিচের দিকে এর সাথে সম্পর্ক তৈরি করবে। এর সাথে সম্পর্ক তৈরি করতে গেলে এরও তো কিছু থাকা লাগবে তাকে ধরার জন্য। তো এইখানে আমাদের যে মেমব্রেনে যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে একটা আমাদের একেবারে মেমব্রেনের সাথে ক্রস লিঙ্ক করে আছে, সেটার নাম আমরা এখন একটা দেই, সেটা হচ্ছে আমাদের একেবারে ক্রস লিঙ্ক, এটার নাম হলো সিনট্যাক্সিন 1। সিনট্যাক্সিন এটা আছে মেমব্রেনে, আর আমাদের বেসিক্যালি টার্গেটটাই হচ্ছে এই মেমব্রেন। সো এটাকে আমরা বলতে পারবো টি স্ন্যার। তো টি স্ন্যার বলার কারণ হলো টার্গেট স্ন্যার, তার মানে এগুলো স্ন্যার প্রোটিন, এটা স্ন্যার প্রোটিন, এটা স্ন্যার প্রোটিন। আর একটা আছে আমাদের ডাবল হেলিক্যাল, জাস্ট আমাদের অ্যাটাচ হয়ে থাকে। এখানে আমরা একটু বলে রাখি, র্যাব প্রোটিন কিন্তু ট্রান্সমেমব্রেন না, জাস্ট লিপিড অ্যাটাচমেন্ট। আমাদের জিইএফ এটাও অ্যাটাচমেন্ট, কিন্তু আমাদের সাইন্যাপ্টোট্যাগমিনস আর সাইন্যাপ্টোব্রেভিন এগুলো হচ্ছে একেবারে ট্রান্সমেমব্রেন প্রোটিন। একেবারে আমাদের মেমব্রেন ক্রস করে একেবারে লুমেন পর্যায়ে আছে। ওকে ওকে, তাহলে এখানে একটা প্রোটিন আমাদের আরেকটা আছে ডাবল হেলিক্যাল, যেটা হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট আমাদের লিপিডের সাথে প্রোটিন, আর এই হচ্ছে ডাবল হেলিক্যাল। এইটার নাম হচ্ছে আমাদের এটা হচ্ছে স্ন্যাপ, সরি এটার নাম হচ্ছে স্ন্যাপ 25। এটা ডাবল হেলিক্যাল। সিনট্যাক্সিন সিঙ্গেল আলফা হেলিক্যাল স্ট্রাকচার, এটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। আর এই যে সাইন্যাপ্টোব্রেভিন এটা হচ্ছে সিঙ্গেল আলফা হেলিক্যাল স্ট্রাকচার, সিঙ্গেল আলফা স্ট্রাকচার। ওকে, তাহলে প্রাথমিক অবস্থা যেটা হলো, আমাদের জাস্ট একটা কানেকশন তৈরি হয়েছে, এই কানেকশনটাকে আমরা বলছি টিথারিং। ওকে, এখন আমরা বারবার এই স্ট্রাকচার একে সময় নষ্ট করবো না। এখন এখান থেকে আমরা ধীরে ধীরে দেখাবো, যেটা ফাইনালটা এখানে আরেকবার আঁকবো। তাহলে আমাদের এখন এখানে আরেকটা প্রোটিন এই কানেকশন সম্পর্কটাকে
একটু করে সেটা একটু বলে রাখি। সেখানে আরেকটা প্রোটিন আছে। এটা আমরা কোন কালার দিয়ে দেখাবো? এটা রেড কালার দিয়ে দেখাই। এখানে আরেকটা প্রোটিন কাজ করে। সেটার নাম হলো মাঙ্ক 13। মাঙ্ক 13 এর এখানে রোল খুব কম, জাস্ট একটা এই আমাদের রিমের সাথে এদের কানেকশন তৈরি করে। এখন আমরা এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে সিনট্যাক্সিন 1, এই সিনট্যাক্সিন 1 এর মাথাটা এভাবে মোটিভটা পেঁচানো থাকে এবং এই মোটিভটাকে ঘিরে ধরে রাখে। আরেকটা এখানে বলতে পারবো যে এই ওপেনিং জোনটাকে ব্লক করে রাখে। এইটাকে আমরা বলছি যে এটা হলো মাঙ্ক 18। মাঙ্ক 18 এটা জাস্ট সিনট্যাক্সিনকে আমরা বলতে পারবো যে ইনঅ্যাক্টিভ করে রাখে। ওকে, এখন আমরা এর পরবর্তী ধাপে যাই। তাহলে আমাদের টিথারিং ডান। টিথারিং মানে হলো জাস্ট লুজ কানেকশন হয়েছে। বেসিক্যালি আমরা বলে ফেলতে পারি যে জাস্ট রিম প্রোটিনের সাথে আমাদের র্যাব প্রোটিনের একটা ইন্টারাকশন হয়েছে, আর অন্যান্য যে আমাদের স্কেপ হোল্ডিং প্রোটিনগুলো আছে, বিভিন্ন সাপোর্টিং প্রোটিনগুলো এখানে এসে এই প্রসেসটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের টিথারিং। টিথারিংকে আমরা প্রি ডকিং, অনেকে এই টিথারিংকে আবার ডকিং এর ভিতরেও কনসিডার করে, এটাকে লুজ ডকিং বলছি আমরা। ওকে, এখন আমরা আসবো ডকিং। ডকিং এর ক্ষেত্রে যে বিষয়টা হবে, ডকিং এর ক্ষেত্রে এই যে কনভার্সনটা, অর্থাৎ র্যাব জিটিপি আর রিম প্রোটিনের সম্পর্ক এদের ভিতরে আরো দৃঢ় হচ্ছে এবং অন্যান্য যে আমাদের যে সাপোর্টিং যে মলিকুলস প্রোটিনস ফ্যাক্টরস গুলো আছে, তারা তাদেরকে এই যে ভেসিকলটাকে আমার মেমব্রেনের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে মেমব্রেনটা কি করছে? ভেসিকলটা এর দিকে মুভ করছে। মুভ করলে যেটা হবে, এখন এই মুভমেন্টটা আলাদা করে একে দেখাতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে এখন আমি দেখাই যে এদের এটা মুভমেন্টটা এদিকে আসছে। এখন মুভমেন্টটা এইভাবে না দেখিয়ে আমরা এখন এটাকে একটু পজিশন চেঞ্জ করে দিলাম। পজিশন চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে এর সাথে কি ছিল? এর সাথে ছিল আমাদের, এটা হচ্ছে সাইন্যাপটোব্রেভিন। এই সাইন্যাপটোব্রেভিনটা ভেরি ক্লোজ হয়ে গেল, কাছাকাছি চলে আসলো, একটা অ্যালাইনমেন্টে চলে আসলো। কার? এই স্ন্যার প্রোটিন, যেটা আমাদের সিনট্যাক্সিন এবং স্ন্যাপ 24, অর্থাৎ এটাও কিন্তু আমাদের টি স্ন্যার। এদের কাছাকাছি অ্যালাইনমেন্টে আসলো। তার মানে এদের ভিতরে একটা এখন কনফার্মেশনাল চেঞ্জ হলো, হয়ে তারা এই যে স্ন্যার প্রোটিনগুলো এরা কাছাকাছি আসলো পজিশনিং হয়ে। স্ন্যার প্রোটিনের কাছাকাছি আসলো, কিন্তু এখনো তাদের মধ্যে কোনো বন্ডিং বা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ক্রস কানেকশন তৈরি হয়নি, জাস্ট রেডি টু গো ফর ফার্দার ইন্টারাকশন। এই যে স্ন্যার প্রোটিনগুলো কাছাকাছি আসলো, এবং তাদের পজিশনটা আরো ক্লোজ হলো, এটাকে আমরা বলছি ডকিং। তো সাধারণত আমাদের যে টিথরিং রিজিয়নে এর মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা 25 থেকে 30 ন্যানোমিটার ডিস্টেন্সে হয়। আর ডকিংটা আরো যেহেতু এটা কাছাকাছি আসে, ডকিং এ সাধারণত 5 to 10 ন্যানোমিটার, মানে একেবারে আরো অ্যাডজাসেন্ট হয়ে যায় ডকিং। ওকে, তাহলে ডকিং এ বিশেষ কিছু হলো না। ডকিং এ যেটা হলো যে এই প্রোটিন ফ্যাক্টর গুলো আরো তাদের মডিফিকেশন চেঞ্জ করে এই ভেসিকলটাকে মেমব্রেনের দিকে নিয়ে আসলো, ওরিয়েন্টেশনটা ঠিক করলো কার সাথে? আমাদের ভি স্ন্যারের সাথে টি স্ন্যারের সম্পর্কটা পরবর্তীতে ক্রস লিঙ্কিং করার জন্য যেভাবে কাছাকাছি আসা দরকার সেভাবে এসে কানেক্ট করলো। এটাকে আমরা বলছি ডকিং।
ডকিংটা হচ্ছে মেন অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা মানে কি, এইদিকে আমাদের র্যাব প্রোটিন এবং রিম প্রোটিনের মধ্যে অ্যাটাচমেন্ট হয়েছে, আর এখানে আমাদের লুজ অ্যাটাচমেন্ট হলো কার সাথে, কার স্নেয়ার প্রোটিনগুলোর সাথে। জাস্ট আমরা বলতে পারি এরকম অ্যাটাচমেন্ট হয়েছে, এখনো তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়নি। এটা হচ্ছে আমাদের ডকিং। ওকে, এখন আমরা এই ডকিং এর পরবর্তী স্টেজে আসবো। এখন অ্যাটাচমেন্টটা কেন হলো না, সে একটা প্রশ্ন। এখানে দেখতেছি আমাদের যে সিনট্যাক্সিনের মাথাতে কিন্তু মাঙ্ক 13 আছে, যেটা এই সিনট্যাক্সিন সেলফ মোটিভটা, হ্যাঁ, অ্যাক্টিভ জোনটা এখনো ওপেনিং হয়ে নাই। হ্যাঁ, এখন এটাকে ওপেন করতে হবে, তারপরে তারা তাদের সম্পর্কে যাবে। এখন কি ঘটবে সেটা নিয়ে আমরা এখন পরবর্তী স্টেজে যাই। পরবর্তী স্টেজটা হলো আমাদের যে 3 নম্বর স্টেজ হচ্ছে প্রাইমিং। ওকে, প্রাইমিং এ যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এই প্রাইমিং এ এইখানে যে মাঙ্ক 18 আছে, এই মাঙ্ক 18 এর জায়গাতে এটাকে কি কালার দিয়ে দেখাবো, সব কালার তো ব্যবহার করা হয়ে গেছে। আমরা মিক্সড কালার দিয়ে দেখাই। যে একে ডিসপ্লেস করবে সেটা হচ্ছে এখানে দেখাই। হ্যাঁ, যে এটা একটা প্রোটিন। যদি এখানে রেড কালার দিয়ে দেখাইছি সেহেতু এখানে, আচ্ছা এটাকে ওই চেঞ্জ করে দিলাম ব্ল্যাক আর ব্লু দিয়ে, যেটা মাঙ্ক 13 বলছিলাম। এই মাঙ্ক 13, এই মাঙ্ক 13 এখন এখানে আসবে, মানে মেন অন্যতম মেজর রোল প্লে করবে। মাঙ্ক 13 কি করবে, এই মাঙ্ক 18টাকে এখান থেকে ডিসপ্লেস করবে। ডিসপ্লেস করা মানে এই নয় যে ডিটাচ করে দেওয়া, আলাদা ছুটাই দেওয়া না। হ্যাঁ, এখান থেকে পজিশন চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দিয়ে তাকে, তার মানে এখানে হলো এটা লাগলো, আর আমাদের মাঙ্ক 18টা এখানে থেকে গেল। তাহলে এখন কি হলো, আমাদের এই যে সিনট্যাক্সিন, এটা যে ওপেনিং, এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে গেল। এখন আমাদের এখানে সাইন্যাপটোব্রেভিন এবং এখানে স্ন্যার যে আছে 25, সেগুলো এখন তাদের ভিতরে ক্রস কানেকশন তৈরি করবে। ক্রস কানেকশন তৈরি করতে গেলে এখানে আমাদের যে জিটিপি যুক্ত আছে আমাদের এই র্যাব প্রোটিনের সাথে, হ্যাঁ, এদের সম্পর্কগুলো এখন ধীরে ধীরে লুজ করা লাগবে, কারণ তারা অলরেডি কাছাকাছি চলে আসছে। তো আগে একটা সম্পর্ক তৈরি করি। সম্পর্কটা হলো এখন আমাদের এইখানে আরো কাছাকাছি আসবে। আমরা এগুলো এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিয়ে আমরা এখন ভেসিকলটাকে আরেকটু করে আঁকি। এখানে যে ঘটনাটা ঘটবে সেটা দেখাই দিলেই হবে। তাহলে এখন হচ্ছে আমাদের এই হচ্ছে ভেসিকল। এইখানে ছিল আমাদের সাইন্যাপটোব্রেভিন। এইখানে আমাদের হলো সাইন্যাপটো, এখানে হচ্ছে স্ন্যাপ 25, আর এই যে অ্যাক্টিভ জোন যেটা সিনট্যাক্সিন, এই সিনট্যাক্সিনও এখানে অ্যাটাচ হয়ে গেল। অর্থাৎ তাদের ভিতরে ক্রস কমপ্লেক্স তৈরি হলো, ক্রস লিঙ্কিং হলো। কার কার মধ্যে, তাহলে এখানে কি কি আছে, এখানে আছে একটা সিঙ্গেল আলফা হেলিক্স, কার এটা হলো সাইন্যাপটোব্রেভিন, যেটাকে আমরা ভিসনার বলতেছি, সিঙ্গেল হেলিক্স
2 নাম্বার হলো আমাদের সিঙ্গেল আলফা হেলিক্স অফ আমাদের আছে সিনট্যাক্সিন, যেটা টি স্ন্যার। আর 3 নম্বরে আছে ডাবল আলফা হেলিক্যাল অফ হচ্ছে স্ন্যাপ 25, এটাও টি স্ন্যার। এখানে সিনট্যাক্সিনটা কিন্তু একেবারে মেমব্রেনের সাথে ট্রান্স মেমব্রেন ফর্মে আছে, আর স্ন্যাপ 25টা জাস্ট আমাদের মানে লিপিড কানেকশন, ফসফোলিপিডের সাথে এই প্রোটিনটার কানেকশন অ্যাটাচ প্রোটিন আর কি। তাহলে এদের মধ্যে কি হলো, একটা ক্রস কমপ্লেক্স ফর্ম করলো এইগুলার। ক্রস কমপ্লেক্স। তাহলে এই ক্রস কমপ্লেক্সে কয়টা আলফা হেলিক্সের স্ট্রাকচার আছে? টোটাল হলো 4 আলফা হেলিক্যাল স্ট্রাকচার। এই যে এখন তার মানে কি হয়েছে, এখন তারা একেবারে ক্লোজ হয়ে গেছে, একেবারে মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। এই এই কি বলে আমাদের নিউরোট্রান্সমিটার ভেসিকল, সাইন্যাপটিক ভেসিকল এবং মেমব্রেন। এটা জাস্ট বোঝার জন্য খুব একটু দূরে দেখানো হয়েছে। এখন এই ঘটনাটা আরো পাকাপোক্ত হয়ে একেবারে রেডি টু ফিউজ হওয়ার জন্য আমাদের কি হতে হবে, এদের মধ্যে যে সম্পর্কটা আছে সম্পর্কটা লুজ করতে হবে, এদের কানেক্ট টাইট করতে হবে। সেক্ষেত্রে এখানে আরেকটা ঘটনা ঘটবে এই ক্ষেত্রে, যেটা হলো আমাদের এখানে হবে একটা গ্যাপ প্রোটিন। এই গ্যাপ প্রোটিনটা কি করবে, আমাদের যে জিটিপি আছে এই জিটিপিটাকে হাইড্রোলাইসিস করে দেবে, অর্থাৎ জিটিপি হয়ে যাবে জিডিপি, এবং এই গ্যাপ প্রোটিনটাকে আবার ইনঅ্যাক্টিভ করে দিল। ফলে এদের কানেকশনটা আরো ক্লোজ হবে, এদিকের কানেকশন কম, এদিকের কানেকশনটা আরো ক্লোজ হয়ে গেল। ওকে, তাহলে এই কানেকশনটা অনেকটাই ক্লোজ, কিন্তু এখনো মেমব্রেনের সাথে ফিউশন শুরু হয়নি। তার মানে এখানে আমাদের যে গ্যাপ প্রোটিনটা, এটা কি করলো, হাইড্রোলাইসিস করলো জিটিপিকে জিডিপিতে, র্যাব জিটিপি এটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এইটা হলো একেবারে জাস্ট প্রায়র টু নেক্সট স্টেপ, যেটাকে আমরা বলছি ফিউশন। এখন ফিউশন রেডি হতে যাবে, আমরা বলতে পারি যে এটা প্রাইমিং এর লাস্ট স্টেজে হচ্ছে। এদিকে কমপ্লেক্স হয়ে গেছে, আরো একদম ক্লোজ, একবারে রেডি টু, এক্ষেত্রে আমাদের হবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে তো হঠাৎ করে ফিউশন হয়ে যাবে ম্যাচিওর হওয়ার আগেই, ফাইনালি আমাদের অ্যাকশন পটেনশিয়াল রিচ করার আগেই এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। এইটার জন্য আমাদের সৃষ্টিকর্তা কি করছে, এখানে আরেকটা প্রোটিন দিয়ে দিয়েছে। এখানে আমরা রেড কালার দিয়ে দেখালে সুবিধা হবে, এখানে আরেকটা প্রোটিন দিয়ে দিয়েছে। তার মানে এই যে ঘটনাটা, আমাদের যে আলফা হেলিক্যাল যে চারটার কমপ্লেক্স হলো, এটাকে আমরা বলছি জি পেয়ারিং। আমরা যদি এই করি, জিপারের কথা চিন্তা করি, তাহলে এখানে আমাদের স্লাইডার থেকে এটাকে যদি আমরা টান দিই তাহলে ক্লোজ হবে, তার মানে এরা নিজেদের ভিতরে জিপারিং হচ্ছে। ফুল জিপারিং হলে তো এই ভেসিকুলার মেমব্রেনের সাথে লেগে যে কোনো সময় ফিউশন হয়ে যেতে পারে। তো সৃষ্টিকর্তা কি করছে এখানে, এই যে প্রাইম স্টেজে আমাদের একটা বিশেষ ধরনের প্রোটিন, এই যে আমাদের স্ন্যার কমপ্লেক্সের সাথে বাইন্ড করেছে, এইটার কাজ হলো প্রি ম্যাচিওর যে ফিউশনকে বাধা দেওয়া, অর্থাৎ জিপারিংটা যেন পার্সিয়ালি হয়, ফুললি যখন দরকার হবে তখন হবে। এই প্রোটিনটার নাম হলো কমপ্লেক্সিন। এটার নাম হলো কমপ্লেক্সিন প্রোটিন। এটার কাজ হলো টু প্রিভেন্ট দ্য প্রিম্যাচিওর ফিউশন। এখন আমাদের একটা কাজ বাকি আছে শুধু, ফাইনালি ফিউশন কাজটা। আর এটাকে আমরা বলছিলাম সাইন্যাপটোট্যাগমিন, এখানে দুটো ডোমেইন আছে। এখন আমরা চলে আসবো ফাইনাল স্টেজ, সেটার নাম হলো
ফিউশন। তাহলে আমরা এখন ফিউশনটা দেখি। ফিউশনটা হচ্ছে এখন আমরা আসছি ফিউশন। ফিউশনটা হচ্ছে যে আমাদের এখন কি ঘটতে হবে, আমাদের যে ঘটনাটা ঘটতে হবে এখন সেটা হলো এদের এই কমপ্লেক্স জিনটাকে এখান থেকে সরাতে হবে, আর এদের মধ্যে একটা এমন একটা মেকানিক্যাল ফোর্স তৈরি করতে হবে যেন এই মেমব্রেন এবং এই মেমব্রেন ফিউজ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্যালসিয়াম চ্যানেল, তার মানে ওই যে আমি বলেছিলাম যে আমাদের প্রিসিনাপটিক টার্মিনালে যখন ডিপোলারাইজেশন কারেন্ট রিচ করবে, ডিপোলারাইজেশন কারেন্টের ফলে অ্যাক্টিভ জোনে যে ক্যালসিয়াম চ্যানেল আছে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এই চ্যানেলটা খুলে যাবে। খুলে গেলে ক্যালসিয়াম এর ভিতরে এন্ট্রি নেবে। তার মানে এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল মানে বুঝতেছি এটার ওপেন করতে হলে ভোল্টেজ চেঞ্জ করতে হবে। তার মানে ডিপোলারাইজেশন কারেন্টের ফলেই এই চ্যানেলটা মানে ওপেন হবে। তার মানে যখনই ওই যে থ্রেশহোল্ড লেভেলের উপরে আমাদের দিছি স্টিমুলেশন, তারপরে অ্যাকশন পটেনশিয়াল ট্রাভেল করতেছে ডাউন টু দা টার্মিনাল, ডিপোলারাইজেশন কারেন্ট যখন রিচ করছে বাই এন্ট্রি অফ সোডিয়াম, তখনই এই ডিপোলারাইজেশন কারেন্টের ফলে এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হচ্ছে। তো চ্যানেলটা কোনটা? এই অ্যাক্টিভ জোনে অনেকগুলো ক্যালসিয়াম চ্যানেল আছে, এইখানে হচ্ছে এই হচ্ছে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এটা ক্যালসিয়াম চ্যানেল বলেছিলাম, ভোল্টেজ গেটেড, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এটা ওপেন হবে। ওপেন তার মানে প্রাইম হয়ে গেছে, এখন ফিউশন। এইখান দিয়ে যখনই ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করবে, তো আমরা ক্যালসিয়াম ভিতরে প্রবেশ করাই, এগুলো হচ্ছে ক্যালসিয়াম। তখনই এই ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ক্যালসিয়াম, এই যে আমাদের ডোমেইন আছে C2 ডোমেইন এ এবং C2A2B, এখানে ক্যালসিয়াম বাইন্ড করলো। ক্যালসিয়াম যখন বাইন্ড করলো, কার সাথে বাইন্ড করলো? এটার নাম হচ্ছে সিনাপ্টোট্যাগমিন, যেটাকে আমরা বলছি ক্যালসিয়াম সেন্সর। ওকে, ক্যালসিয়াম সেন্সর। তাহলে যখনই এর সাথে বাইন্ড করলো, এই ক্যালসিয়াম সেন্সরের কনফরমেশনাল চেঞ্জ হলো, কারণ ক্যালসিয়াম এ বাইন্ড করার ফলে এর কনফরমেশনাল চেঞ্জ হবে। কনফরমেশনাল চেঞ্জ হলে এই মানে সাইন্যাপটোট্যাগমিন এইটা কি করবে, এইটার কনফরমেশনাল চেঞ্জ হবে এবং এখানে ক্যালসিয়াম এন্ট্রি নিবে। নেওয়ার ফলে যে এখানে যে একটা আমাদের মেকানিক্যাল ফোর্স তৈরি হবে, এটার ফলে আমাদের এই যে কমপ্লেক্স জিনটা এখান থেকে হাওয়া হয়ে যাবে। তাহলে কমপ্লেক্স জিন এখান থেকে আউট, কমপ্লেক্স জিন এখান থেকে চলে গেল। এখন আমাদের এখানে আছে সাইনাটোব্রেভিন, আমাদের আছে SNAP25, আর আছে সিনট্যাক্সিন। আর এখানে নতুন করে এর কনফরমেশনাল চেঞ্জ হয়ে এ কি করলো, এদের সাথে, তার মানে এটা ঘুরাই দিই, এইখানে এসে বাইন্ড করলো। বাইন্ড করে এই যে আমাদের, এটা এখানে দেখালাম বোঝার জন্য, কিন্তু ঘটনাটা এখন সাইডে। এটাকে এরা কি করছে, এইদিকে নিয়ে চলে আসছে। এটাকে এখানে দেখাই, তাহলে সুবিধা হবে, নাহলে আবার কনফিউশন তৈরি হবে। এই ঘটনাটা যে ক্লোজিং হচ্ছে, এই ঘটনাটা কিন্তু ঘটছে এইখানে, মানে এইখানে ঘটনাটা ঘটছে। মানে এটা রোটেশন হয়ে পজিশনিং হয়ে চলে আসছে। আর অ্যাটাচমেন্ট আছে এখানে। এখানে আসলে কি অ্যাটাচমেন্ট, এখানকার দুটো অ্যাটাচমেন্ট, সরি কালো কালার দেখাইছিলাম, সাইনাটোব্রেভিন
আর রেড কালারের দেখাচ্ছি, সেটা হচ্ছে সাইন্যাপটোট্যাগমিন। এখন এদের ভিতরে যে স্নেয়ার কমপ্লেক্স হলো ক্রস স্নেয়ার কমপ্লেক্স, হ্যাঁ, এই স্নেয়ার কমপ্লেক্স যখন ফর্ম করে ক্যালসিয়ামের এন্ট্রির ফলে সাইন্যাপটোট্যাগমিন যখন কনফর্মেশনাল চেঞ্জ করে এর সাথে বাইন্ড করে, তখন এখানে যে মেকানিক্যাল ফোর্স তৈরি হচ্ছে সেটার ফলে এই মেমব্রেন আর এই মেমব্রেন আমাদের ফিউজ হয়ে যাচ্ছে। এই মেমব্রেন ফিউজ হয়ে যাচ্ছে। ফিউজ হয়ে গেলে আমাদের এখানে যে নিউরোট্রান্সমিটার গুলো ছিল সেই নিউরোট্রান্সমিটার গুলো এখানে বের হয়ে আসলো। এইটাকে আমরা বলছি যে নিউরোট্রান্সমিটার রিলিজ। এখন এর করসপন্ডিং নিউরোট্রান্সমিটার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে। আর এই ভেসিকুলার সাথে যে এই যে কমপ্লেক্স ফর্মটা হয়েছিল, এইখানে আমাদের এক ধরনের এটিপেজ অর্থাৎ এনএসএফ এটিপেজ অ্যাক্টিভিটি আছে, এটা যুক্ত হবে আমাদের স্ন্যাপ এর সাথে দিয়ে একটা কমপ্লেক্স তৈরি করবে। এটিপেজ অ্যাক্টিভিটির কারণে এই কমপ্লেক্সটাকে ভেঙে আবার রিইউজ করবে। আমাদের মেন হলো রিলিজ পর্যন্ত, তো আমরা রিলিজ পর্যন্ত থাকি। ওকে, সো এই হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজ। তাহলে আমাদের নিউরোট্রান্সমিটার রিলিজের ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যখন এই যে ফিউশনটা হচ্ছে, এখানে মেনলি আমাদের মেকানিক্যাল ফোর্স, সেই যে স্নেয়ার কমপ্লেক্স ফর্মেশন এবং ক্যালসিয়াম এর ফলে মেকানিক্যাল ফোর্স তৈরি হয়, এটার ফলে ফিউশনটা হচ্ছে। আর যখন প্রাইমিংটা হয় তখন কিন্তু ওখানে বিভিন্ন এটিপি এনার্জি সাপ্লাই দেয়, এটিপি ওখানে লাগে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ পদ্ধতি। তাহলে আমরা প্রথমে এখন একটু ব্রিফ দিই। টিথারিং এই প্রসিজিওরটা আমরা বলছি যে আমাদের রিম প্রোটিন এর সাথে, যেটা স্ক্যাফোল্ডিং প্রোটিন, এর সাথে র্যাব প্রোটিনের সম্পর্ক। র্যাব প্রোটিনের ইফেক্টর প্রোটিন বলা হয় কিন্তু রিম প্রোটিনকে, হ্যাঁ, এই জন্য রিম প্রোটিনের নাম হচ্ছে যে র্যাব ইন্টারচেঞ্জিং মলিকুল। অর্থাৎ এই রিমটা হচ্ছে কিন্তু র্যাবের ইফেক্টর প্রোটিন। অর্থাৎ র্যাব প্রোটিন যখন অ্যাক্টিভেট হয় জিডিপি থেকে জিটিপিতে কনভার্ট হয়, আর এই কনভার্সনে হেল্প করে হচ্ছে আমাদের জিইএফ, তখনই কিন্তু এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আর রিম এমন একটা প্রোটিন যেটা স্ক্যাফোল্ডিং প্রোটিন, অ্যাক্টিভ জোনে ভেরি মাচ রিচ, এবং এরা ক্যালসিয়াম চ্যানেলের সাথে কানেক্ট থাকে, প্লাস আমাদের যে এখানে রিম বাইন্ডিং প্রোটিন এর সাথে কানেক্ট থাকে। যখনই অ্যাক্টিভেট হয় তখনই রিম প্রোটিন সরাসরি র্যাব প্রোটিনের সাথে কানেক্ট হয়, আর রিম বাইন্ডিং প্রোটিনটা এখানে স্টেবিলিটি প্রদান করে, মাঙ্ক প্রোটিন কনফর্মেশনাল চেঞ্জে হেল্প করে। আর এই যে বিভিন্ন ধরনের স্ক্যাফোল্ডিং প্রোটিন আছে, সাপোর্টিং প্রোটিন, যেটা আমরা পিকোলো বলতেছি, বাসন বা সিএসকে, এরা এদের পরবর্তী কনফর্মেশন এবং পজিশনিং ওরিয়েন্টেশন এগুলো ঠিক করে। ধীরে ধীরে এরা ডকিং এর দিকে নিয়ে যায়। ডকিং এর কাজ হলো যে এটাকে আরো পজিশনিং করে আমাদের এই প্লাজমা মেমব্রেন এর যে স্ন্যাপ প্রোটিন আছে এদের সাথে আমাদের ভেসিকুলার স্ন্যাপ প্রোটিনের কাছাকাছি নিয়ে আসা, ওরিয়েন্টেশন অনুযায়ী ভেরি কাছাকাছি, প্রক্সিমিটি আর ওরিয়েন্টেশন বলতে পারি। এটাকে আমরা বলছি ডকিং। এরপরে হচ্ছে প্রাইমিং। মানে প্রাইমিংটা হলো একেবারে এদের ভিতরে পার্সিয়াল একটা জিপারিং হবে, আর ফুল জিপারিং হবে না, হতে দেওয়া হবে না প্রাইমিংয়ে, বিকজ কমপ্লেক্স জিন এখানে কাজ করে। ফাইনালি যখন অ্যাকশন পটেনশিয়াল আসবে তখনই এখানে ফাইনাল ফুল জিপারিং হবে, কমপ্লিট জিপারিং বাই দ্য হেল্প অফ সাইন্যাপটোট্যাগমিন আফটার এন্টারিং দ্য ক্যালসিয়াম। অ্যান্ড সাইন্যাপটোট্যাগমিনের দুটো আমাদের ডোমেইন আছে, ক্যালসিয়াম বাইন্ডিং ডোমেইন, ওদের সাথে যখনই বাইন্ড করবে তখন কনফর্মেশনাল চেঞ্জ হবে, এবং এরা এই যে চারটা আলফা হেলিক্যাল যে স্নেয়ার প্রোটিন, এদের
কমপ্লেক্সটাকে আরো দৃঢ় করবে এবং ফুল জিপারিং করবে মেকানিক্যাল ফোর্সের মাধ্যমে। এই মেমব্রেনটাকে ওই মেমব্রেনের সাথে ফিউজ করে নিউরোট্রান্সমিটারটা রিলিজ করবে। হুম বিষয়টা অনেক কমপ্লেক্স মনে হতে পারে, অনেক জটিল মনে হতে পারে, অনেক বড় হয়ে গেল ভিডিও। মেন বিষয়টা হচ্ছে টিথারিং এবং ডকিং, এটাকে আমরা একটাই বলতে পারি। আর টিথারিংকে যদি বলি যে প্রি ডকিং বা লুজ কানেকশন, তাহলে বলতে পারি। আর ডকিং, অ্যাকচুয়ালি ডকিং কথার অর্থ হলো অ্যাটাচমেন্ট। আর প্রাইমিং মানে হচ্ছে রেডি টু ফিউজ, অর্থাৎ কোনো কিছু ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে রেডি হওয়া, প্রাইমিং, এটা হচ্ছে প্রাইমিং। আর ফিউশন, একবারে ফিউশন মানে ফাইনাল ফিউজ হওয়া মেমব্রেন টু মেমব্রেন, সাইন্যাপটিক ভেসিকুলার মেমব্রেন এবং আমাদের প্লাজমা মেমব্রেন, যেটা প্রিসিন্যাপটিক টার্মিনালের মেমব্রেন ফিউজ হয়ে এখানে চলে আসলো। এটা হচ্ছে প্রিসিন্যাপটিক টার্মিনালের পরে, অর্থাৎ সাইন্যাপটিক ক্লেফট। আর এখানে আছে পোস্ট, এখানকার মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করে এরা পরের নিউরন বা এফেক্টর অর্গানের উপরে বাইন্ড করে কাজ করবে। এই হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারের রিলিজ পদ্ধতি। অর্থাৎ রিলিজ পদ্ধতির জন্য আমরা রাফলি যখন পড়াশোনা করি তখন বলে থাকি যে when depolarization current reach to the terminal, then calcium channel will open and calcium will bind at the vesicle and it will rupture the vesicle and it will cause exocytosis, এটা আমরা বলে থাকি। তাহলে ফিউশন হয়ে এক্সোসাইটোসিস হচ্ছে, এবং ফিউশনটা কতভাবে হচ্ছে, এটা টোটালটা হচ্ছে বিষয়। অনেকের মনে হতে পারে যে ভেসিকল তো আগে ছিল, এখান থেকে কিভাবে আসলো। তো ওগুলো আমাদের যে ভেসিকুলার ট্রাফিকিং সিস্টেম, সেটা কিন্তু আলাদা, এবং এসে অ্যাক্টিভ জোনের অ্যাডজাসেন্ট পয়েন্টে বিভিন্ন ধরনের আমাদের যে মানে অ্যাক্টিন সাইক্লোস্কেলেটন প্রোটিন থাকে, এদের সাথে কানেক্টেড হয়ে এরা অবস্থান করে একেবারে অ্যাক্টিভ জোনে। অ্যাক্টিভ জোন মানে এই ধরনের প্রোটিনের আধিক্যতা বেশি, সাইটোম্যাট্রিক্স অনেক বেশি, এখানে ক্যালসিয়াম চ্যানেলের আধিক্য অনেক বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ জোন। আর অ্যাক্টিভ জোনেই কেবলমাত্র এক্সোসাইটোসিস বিষয়টা হয়, অর্থাৎ ফিউশন প্রক্রিয়াটা হয়। এর পাশে, যেখানে অ্যাক্টিভ জোনের পাশে হচ্ছে পেরি অ্যাক্টিভ জোন, এখানে কিন্তু এই ভেসিকলটা কিন্তু বের হয়ে যাবে না, ভেসিকলটা আবার কি হবে, এন্ডোসাইটোসিস হয়ে রিসাইক্লিং হয়ে পরবর্তীতে আবার লোডিং হবে, সেটা রিসাইক্লিং প্রসেস, সেটা পরবর্তীতে আলাপ করব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল নিউরোট্রান্সমিটার রিলিজ পদ্ধতি। সবাইকে ধন্যবাদ।